আচ্ছা, আমরা আপনাদের ঐতিহ্য আসলে তুলে ধরছি। আপনারাও যে আসলে কর্মক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে নাই, সেটা কেন বাংলাদেশ জানবে না? বাহ, এটা হচ্ছে এই সেই গৌতম বুদ্ধের বিশাল আকৃতির এক নান্দনিক ভাস্কর্য। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে চলছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হ্রদ কাপ্তাই হ্রদে, যেখানে প্রতিটা বাঁকি লুকিয়ে আছে নতুন এক গল্প। আজ আপনাদের দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদের পাহাড়, লেক, ঐতিহ্য আর এখানকার আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও জীবনধারা। ঘাটে চলে আসলাম না? হ্যাঁ, ঘাটে চলে আসি। আচ্ছা, এই ঘাটের নাম কি? সমতা ঘাট। সমতা ঘাট। হ্যাঁ, এটা রাঙামাটির বনরূপা বাজারে। বাজারে। এই সমতা ঘাট থেকে আমরা কাপ্তাই লেকে যাব। হ্যাঁ, কাপ্তাই যাবো। আর বোট ভাড়া করে একেবারে কাপ্তাই লেকের উদ্দেশ্যে আজকে আমাদের যাত্রা শুরু হবে। এই বোটটি আমরা ভাড়া করলাম। খুব ভালো লাগছে রাঙামাটির এই কাপ্তাই লেকে এসে। কাপ্তাই লেকের কথা অনেক শুনেছি, তবে এই প্রথমবারের মতো আমি এই লেকে প্রবেশ করলাম। প্রথমেই কাপ্তাই হ্রদের রাজবাড়িতে হু মারলাম। রাজবাড়িতে উঠতেই ঝলমল করা কুণ্ডুলির মতো কি যেন চোখে পড়ছিল। কৌতূহলী চিত্তে সামনে যেতেই দেখি একটি বৌদ্ধ মন্দির, যা তালাবদ্ধ, এবং ভিতরে গৌতম বুদ্ধের পদ্মাসন। আলোয় ঝলমলে ফুটে উঠছিল বুদ্ধমূর্তিটির চিত্তাকর্ষক সৌন্দর্য। রাজবাড়িতে বেশ কিছু রহস্যজনক মাটির হাঁড়ি চোখে পড়ল। জানতে পারলাম এই হাঁড়িগুলিতে বিশুদ্ধ পানি সংরক্ষিত রয়েছে। চমৎকার, একেবারে পিওর পানি মনে হচ্ছে। খাবা না? সবাই একেবারে পানি খেয়ে যেন কলিজা ঠান্ডা করে ফেলছি। তোমার নাম? আমার নাম পতপত চাকমা। বলো। আমার নাম পতপত চাকমা। পতপত চাকমা, মাশাআল্লাহ, তুমি অনেক কিউট, অনেক বড় হও। চলতে চলতে বোট থেকে দেখা মিলল রিজার্ভ বাজার, যা রাঙামাটি শহরের প্রধান অংশ। একেবারে হ্রদের কোল ঘেঁষেই দাঁড়িয়ে আছে শহরের কোলাহলপূর্ণ এই বাজার। তুমি এই বোট চালাও? এক বছর ধরে। ওর নাম? সৌরভ। সৌরভ। বলতে যেমন পুরোনো বাজার, মেন টাউন আর কি। মেইন টাউন। সমতা ঘাট থেকে প্রায় 1 ঘন্টা যাত্রার পর অবশেষে দেখতে পেলাম সেই ঐতিহ্যবাহী ঝুলন্ত ব্রিজ। তার আগেই রয়েছে রাজবিহার ও পলল পার্ক। দুই পাশে সবুজ পাহাড় আর নীল জলের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সেই ঝুলন্ত ব্রিজ। ব্রিজের উপর দিয়ে যখন হালকা বাতাসে দুলতে দুলতে হাঁটছিলাম, মনে হয়েছিল যেন প্রকৃতি নিজেই আমাদের গল্প শোনাচ্ছে। বলে রাখা ভালো, ঝুলন্ত ব্রিজে প্রবেশ ফি 20 টাকা। ব্রিজের পাশেই চোখে পড়ল পাহাড়ি আনারস আর তেঁতুলের বাগান। কি ভাই, পাকা তেঁতুল? হ্যাঁ, পাকা। কত করে? 300 টাকা কিলো। 300 টাকা কেজি? টক না মিষ্টি? টক টক। টক। আনারস খুবই মিষ্টি, পাহাড়ি আনারস। ঝুলন্ত ব্রিজ এলাকায় আনারস আসলেই ভারী মিষ্টি। আপনারা আসলে টেস্ট করবেন এখানে। অসম্ভব লেভেলের টক। আপনারা আসবেন রাঙামাটির কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ। টক তেঁতুল খেতে, ঝালমুড়ি পরে খাবেন। টক তেঁতুল খেয়ে তারপরে এই দাদার ঝালমুড়ি খাবেন, কি যে মজা, কি যে টেস্ট পাবেন। দেখে নিলাম ঝুলন্ত ব্রিজের পাহাড়েই নানা পাহাড়ি সামগ্রী বিক্রির পসরা। ব্যাট দিয়ে তৈরি হয় আর কি। ব্যাট দিয়ে তৈরি হয়? প্লাস্টিকের ব্যাট। আচ্ছা, কত করে এই ব্যাগ? 650। আচ্ছা, আমরা আপনাদের ঐতিহ্য আসলে তুলে ধরছি। আপনারাও যে আসলে কর্মক্ষেত্রে কোনোভাবেই পিছিয়ে নাই, সেটা কেন বাংলাদেশ জানবে না?
হ্যাঁ জানে তো সবাই। হ্যাঁ, কারণ আপনারা তো বাংলাদেশের অংশ, আপনারা তো বাংলাদেশি, তাই না? হ্যাঁ। ফিক্সড প্রাইস না? ফিক্সড প্রাইস 600 টাকা যাবে। 600 টাকা। একটা বিষয় লক্ষণীয়, কর্মক্ষেত্রে পুরুষদের পাশাপাশি এখানকার নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। সত্যি নারীরা কোনো অংশেই এখানে পিছিয়ে নেই। মামুনি, তোমার কেমন লাগছে এই কাপ্তাই হ্রদ এসে? ভালো। ভালো লাগছে। আর কোথায় ঝুলন্ত ব্রিজের পাশেই যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের উপরে আছি। আপনি যদি ঝুলন্ত ব্রিজে আসেন, ব্রিজের যে দুই পাশে দুইটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে না ওঠা পর্যন্ত কিন্তু ঝুলন্ত ব্রিজের আসল মজা আপনি উপলব্ধি করতে পারবেন না। দেখেন পাহাড় থেকে কি সুন্দর পিছনে কাপ্তাই লেক দেখা যাচ্ছে। ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য অবলোকন করেই আমরা ছুটে চললাম বাংলাদেশে অবস্থিত গৌতম বুদ্ধের সবচেয়ে বড় ভাস্কর্য ও সুবলং ঝর্ণার দিকে। যাওয়ার পথেই একটি নির্জন দ্বীপে অবস্থিত রাঙা নামক রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে সারা দিনের ক্লান্তি শেষে এই সুবলং দ্বীপের রাঙা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করতে। অনেক দিনের চিন্তা ছিল, ভাবনা ছিল যে বাসের ভিতরে যে রান্না করে যে খাবার, পাহাড়ি খাবার, সেটাই খাবো। তো দেখি এখান থেকে কি আসে। ক্যামেরাটা আমরা একটু এদিকে নিই। হ্যাঁ, দেখি। বাহ, এটা এটা হচ্ছে দেশি মুরগির ভুনা না? ব্যাম্বু চিকেন। এটাকে আপনাদের এখানে প্রতিনিয়ত পর্যটক কেমন আসে? মোটামুটি এখন ভালোই ভালোই আসে না? এই যে যে খাবারগুলো দিলেন, এই খাবারগুলো একটু নামটা একটু যদি বলতেন। এটা হচ্ছে আপনার ব্যাম্বু চিকেন দেশি, হ্যাঁ। এটা হচ্ছে চাপিলা ভর্তা, হ্যাঁ। এটা হচ্ছে ডাল, হ্যাঁ, এটা হচ্ছে ভাত। ভাত। এটা কি এগুলো চালের ভাত? এটা হচ্ছে আতপ চাল। এগুলো লাঞ্চ সেরেই আবারও আমরা নৌকায়। দূরেই ওই যে পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের নান্দনিক সেই বৃহৎ ভাস্কর্য। পাহাড়ের পাদদেশে দেখা হলো দুইজন বৌদ্ধ ভিক্ষুর সাথে। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? আমার নাম ধর্মসিদ্ধি। ধর্মজ্ঞান। ধর্মজ্ঞান। আচ্ছা, ধর্মজ্ঞান। আচ্ছা, আপনার নাম? আমার নাম হলো সাধনা সিদ্ধি। হ্যাঁ। এই নির্বাণ ঘরের দায়িত্ব আমি। আচ্ছা, সব দায়িত্ব সবাই এখানে আসতেছে। সবাই সুখে থাকুক, আমাকে খাবার না করে দিয়েছি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান খানা অভাবে না থাকুক। হ্যাঁ, যাক, এটাই তো। সুখে থাকুক। সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে একসাথে বাংলাদেশে মিলেমিশে থাকবে, থাকুক। এটাই হচ্ছে প্রত্যাশা। এখানে করতে আছে অনেক। আপনি উপরে যেতে পারবেন না, এখানে থাকেন। মা যেহেতু ক্লান্ত, তাকে নিচে রেখেই আমরা উপরে চললাম। এখন গৌতম বুদ্ধের সেই বিশাল ভাস্কর্য, যেটা কাপ্তাই লেকের এক দ্বীপে, নির্জন দ্বীপ, যেটার নাম নির্বাণনগর, এখানের পাহাড়ের চূড়ায় এটা নির্মাণ করা হয়েছে 2007 সালে। তো সেটা এখন দেখতে যাচ্ছি। সেই সাথে দুইজন পুরোহিতের সাথে কথা হইল, ভালো লাগলো। তো আসলে খুবই উঁচু এই পাহাড়টা। এমনি সারাদিনের ক্লান্তি নিয়ে আছি, তারপর উঠতেছি। প্রায় পাহাড়ের চূড়ায় চলে আসছি। এই সেই গৌতম বুদ্ধের ভাস্কর্য, বিশাল আকৃতির এক নান্দনিক ভাস্কর্য। দেখেন নান্দনিক সেই ভাস্কর্যটি। নীল জলরাশির কাপ্তাই হ্রদ যেন শেষই হচ্ছে না। দুই পাশে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলছি সুবলং ঝর্ণার দিকে। অবশেষে আমরা সুবলং ঝর্ণায় 30 টাকা টিকিটে আমরা প্রবেশ করলাম। কিন্তু শীতকাল হওয়ায় দুর্ভাগ্যজনকভাবে ঝর্ণার সেই যৌবন খুব একটা দৃশ্যমান নয়। কিছুক্ষণ সুবলং পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশের সময় কাটিয়ে আমরা ফিরে চললাম রাঙামাটি শহরের দিকে। কাপ্তাই হ্রদের কি সৌন্দর্য, যেন কখনোই ভোলার নয়। দেখা হবে রাঙামাটি ভ্রমণের দ্বিতীয় পর্বে।